জামাতই ভালো লাগে, আমার কোনো দিক ইয়ে নাই। জামাত আসলে তারপরে এই পোশাক করতে পারবেন না, জামাতের কোন দিকটা আপনার ভালো লাগে? জামাতই ভালো লাগে, জামাতই ভালো লাগে, আমার কোনো দিক ইয়ে নাই। জামাত আসুক। আমি বলি আমার দেশ যে সুন্দর মতো পরিচালনা করতে পারবে, দেশ সুন্দর করে পরিচালনা করবে মানে আমি সে দলটাকে সাপোর্ট করি। আমি বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আমি ব্যক্তিগতভাবে কোনো দলকে সাপোর্ট করি না, বা আমি কোনো দলে করি না, কিন্তু আমার দেশ যে সুন্দর করে পরিচালনা করবে, আমার দেশের জনগণের যেখানে ক্ষতি হবে না, আমি চাই সেই দলটা আসুক। পীর, তো আপনাকে বলবো আপনি মাথায় টুপি দিয়ে এরকম গীবত করা আগে বন্ধ করেন। ঈশ্বরের কাছে আমি করি কোনোদিন যেন এই স্বৈরাচার মাথা তুলে জাগাতে না পারে। এদের ধর্মই হচ্ছে রক্ত পিপাসু। এই যুদ্ধ কোথায় গিয়ে থামে? এইসব খেলার মাঝখানে আমরা এক হাসিনাকে বিদায় করেছি, কিন্তু আমরা 14 হাসিনার জন্ম দিয়েছি বাংলাদেশে। খালি বলে পারবে না পারবে না পারবে না। আরে ভাই পারবে না তো পারবে কারা? যারা সাদাবাজ, তেলবাজ, টেন্ডারবাজি, গুন্ডাবাজি, ওই ধর্ষণ, হামলা, মামলা, কামলা, অর্থ পাচার, অর্থ আত্মসাৎ। জামাতের আমির নারীদেরকে কি সব কথাবার্তা নাকি বলছিলাম না যে সব মিছা কথা, ওই যে প্রমাণ হয়ে গেছে। বিএনপির মূর্খ দলের লোকরা হাস্যকর একটা কথা বলতেছে যে লেভেলে লেভেলে ডিবেট হয়। কথা সত্যি। ডক্টর শফিকুর রহমানের লেভেলের ধারে কাছে তোরা আসতে পারবি না। লেভেলটা কই? উনি একজন ডক্টর আর কোথায় এইচএসসি পা। উনি দেশের জন্য জেল খাটছে, আরেকজন যা দেশে মায়ের খাইয়া কোমর বাইঙ্গা যায় বিদেশে যায় মুছ লেখা দিয়া পলায় আসছিল। অফকোর্স লেভেলে লেভেলে মিলে না তো, আসলেই তাই। এই যে তারেক রহমান এতটা বছর বিদেশ ছিল, কত টাকা রেমিটেন্স পাঠাইছে, কি করছে উনি দেশের জন্য? উনি যে দেশের প্রধানমন্ত্রী হতে চান, ওনার যোগ্যতাটা কি? ওনার বাপ প্রেসিডেন্ট আর মা প্রধানমন্ত্রী ছিল, এইটুকুই। ওনার নিজস্ব কি যোগ্যতা আছে? উনি উইরা ইসা জুইরা বসে প্রধানমন্ত্রী হয়ে যাবে, আর আপনারা সেটা মানবেন? তাহলে আপনাদের কপালে ঝাড়ুর বাড়ি ঠিক আছে, পারফেক্ট। তারেক রহমানরে আমি খুব বকাবকি করে দেখে কিছু সংখ্যক লোক আমাকে এসে বলে যে আমার আসলে এভাবে কথা বলা উচিত না, কারণ উনি একজন সম্মানিত রাজনৈতিক ফ্যামিলির পুত্র। আমি কি শুধু শুধু করি বলেন তো? কি করব? আমাকে একটু শিখায় দেন কিভাবে না করতে হয়। একটা রিজন বলি, আমাকে রিজনটা শুধু ব্রেক করে দেন। হ্যাঁ, এই যে গত কয়েকদিন আগে উনি নিশ্চিত করছেন যে আওয়ামী লীগকে ব্যান করা হবে না, আওয়ামী লীগকে আবার ফিরায় আনা হবে। শুধু আমাকে এইটুক বলেন, এটা কিভাবে সম্ভব যে আওয়ামী লীগের কারণে তার বাবা মারা গেছে, তার মা মারা গেছে, সে কোমর ভাঙছে, তাকে 17 বছর দেশ থেকে বাইরে থাকতে হয়েছে, সে ওই দলের জন্য এখন নিজেকে সেট আপ করতেছে। ঠিক মুদ্রার এই পিঠ ওই পিঠ। আওয়ামী লীগরে মাঠে নামানোর জন্য যা যা করার দরকার উনি তাই করতেছে। উনি কিভাবে বলে এই কথাটা যে আওয়ামী লীগকে ব্যান করা যাবে না, আওয়ামী লীগের ক্ষমতায় আসা উচিত? আবার ওনারই দলের আরেকজন বলতেছেন যে আওয়ামী লীগের নেত্রী চলে যে বাংলাদেশের গণতন্ত্র বিপন্ন হয়ে গেছে। এই কথা শোনার পর কেমনে বকা না দিতে হয় আপনারা যদি একটু বলে দেন, আমি সত্যি আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো। কারণ আমি বেঈমান আর মুনাফিক দেখলে মানে মনে হয় যে কিছু না বললে আমার পাপ হবে। আমি চাই না আমার পাপ হোক, তাই আমি বলি। অথচ যেদিন শেখ হাসিনা বাংলাদেশ থেকে পলাইছে, সেদিন ওনার খুশিতে চিল্লায়া আলহামদুলিল্লাহ বলা উচিত ছিল, তাই না? আমরা সবাই হলে কিন্তু এটাই করতাম। এরকম একটা মুনাফিক, বেঈমান, নিমক হারাম রে আমি কিভাবে ভালো ভালো কথা বলতে পারি, আমাকে একটু দয়া করে শিখাই দিয়েছেন। আমি আজকে যে কথাগুলো বলবো, এই কথাগুলো শোনার পর অনেকেই আমাকে রাজাকার বলবেন, কিন্তু রাজাকারের কোনো যুক্তি নাই, কিন্তু যুক্তি ছাড়াই বলবেন। বেশিরভাগই আপনারা যুক্তি ছাড়াই বলেন। অর্থাৎ আমি এখন একটা ভালো কাজকে ভালো বলবো এবং আমাকে এই টাইটেলটা পাইতে হবে যে আমি রাজাকার। বিশ্বাস করেন, আই ডোন্ট কেয়ার, আপনি বলতে পারেন। কথাটা হলো, আমি খেয়াল করে দেখলাম এখন যে নির্বাচন নিয়ে একটা উন্মাদনা চলতেছে বাংলাদেশে, বেশিরভাগ মানুষকে যেটা দেখতেছি, আসলে বেশিরভাগ মানুষ না, একটা বিশেষ দলকে আমি যেটা দেখতেছি, হিংস্র হয়ে গেছে, কুত্তা পাগল হয়ে গেছে। কিসের থেকে কি করবে দিশা পাইতেছে না, না কথার ঠিক, না আচরণের ঠিক, না কার্যকলাপের ঠিক। একইভাবে আরো একটা বড় দল, হ্যাঁ দলীয় ভাবে, আমি এককভাবে কারো কথা বলতে চাচ্ছি না, তাদের কর্মকাণ্ড আমি ফলো করতেছি যে এরা কি করতেছে। এদেরকে আমি দেখলাম, এরা আরেক দল নিয়ে সমালোচনা বা চিল্লা চিল্লি গালাগালি, মানে বিশ্রী ভাবে যে প্রকাশটা অন্যরা করতেছে ওরকম কোনো প্রকাশ নাই।
অর্থাৎ কোনো ভায়োলেন্স বা হিংস্রতা নাই তাদের কথার মধ্যে। এক, দ্বিতীয়ত এরা যা কথা বলতেছে যে এরা ক্ষমতায় আসলে কি কি করবে বাংলাদেশের জনগণের জন্য, আমার কাছে প্রত্যেকটা কথা লজিক্যাল লাগে, কোনোটা চাপাবাজি বা ধান্দাবাজি মনে হয় না। লাইক ফ্যামিলি কার্ড দিবে, বেকার ভাতা দিবে, মানে এইসব বুলশিট বাকওয়াজ বলে না, যথেষ্ট যুক্তিসঙ্গত আমি দেখি। আর হবে নাই বা কেন, এই দলটার বেশিরভাগ লোকই শিক্ষিত, যেটা আমাকে আসলে অনেক ইমপ্রেস করছে। অ্যান্ড আজকে আমি যে কথাটা স্পেশালি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, এটা আমি গত পরশু হবে বোধহয়, ঠিক মনে আসতেছে না, হ্যাঁ গত পরশু আমি এটা আমার চোখের সামনে আসছে, আমি সত্যি মানে ইমপ্রেস হয়েছি, আমার খুব ভালো লাগছে। সেটা হচ্ছে যে দলের কথা বলতেছি, আপনারা আমি বললেই বুঝতে পারবেন আমি কোন দলের কথা বলতেছি। ওই দলের প্রধান, উনি একজন বিশিষ্ট সম্মানিত ব্যক্তি, তো আমি ওনাকে স্যার বলেই সম্বোধন করছি। উনি বলেছেন ওনারা যদি ক্ষমতায় আসেন, মেয়েদের কাজের ঘন্টা 8 ঘন্টা থেকে 5 ঘন্টা করা হবে। ঠিক আছে, তো এটা নিয়ে কয়েকজন প্রশ্ন তুলছে, কেন এই বৈষম্য, কেন ছেলেরা 8 ঘন্টা করে 8 ঘন্টার পয়সা পাবে, বাট মেয়েরা 5 ঘন্টা কাজ করে 8 ঘন্টার বেতন পাবে, এটা কেমন কথা? তখন উনি সুন্দর 2টা উদাহরণ দিল, যে মেয়েরা যে 9টা মাস পেটে বাচ্চা ধরে, আপনি কি পারবেন? মেয়েরা যে 2.5 বছর বুকের দুধ খাওয়ায়, আপনি কি পারবেন? মানে উনি মেয়েদেরকে কতটা সম্মানের জায়গায় ডিসক্রাইব করছে, মানে রেসপেক্ট, জাস্ট রেসপেক্ট। আমার ভীষণ ভালো লাগছে কথাটা শোনার পর। এবং উনি কত সুন্দর একটা মানে কনক্লুশন দিলেন যে এই যে 5 ঘন্টা কাজ করে 8 ঘন্টার বেতন পাবে, এইটা কি মালিক পক্ষ দিবে? না, এটা সরকার দিবে, কারণ এটা সরকারের দায়িত্ব। আপনারা ট্যাক্স দিচ্ছেন, আপনাদেরকে ভালো রাখার দায়িত্ব সরকারের। চিন্তা করতে পারছেন কত সুন্দর চমৎকার একটা কথা উনি বলছে। এখন কিছু দালাল পাচাটাই আমাকে বলবে যে এইসব কথা অনেকেই বলে, নির্বাচনের পর এগুলো কিছুই মনে রাখবে না। না ব্রাদার, এখনকার যে সময়টা এটা হচ্ছে ডিজিটাল যুগ, ওনার প্রত্যেকটা কথা কিন্তু ফুটপ্রিন্ট থেকে যাচ্ছে, ডিজিটাল ফুটপ্রিন্ট বলে এটাকে। তো আমার মনে হয় না উনি এই কথাটাকে মানে ভুলে যাবে বা উল্টায় ফেলবে। আর ফেললে তো জনগণ আছে, সেটা পরের বিষয়। কিন্তু এই কথাটা কি 100 গুণ সুন্দর না ওই কথাটার থেকে যে ফ্যামিলি কার্ড দিবে বা বেকার ভাতা দিবে? তারপর বেকার ভাতার এগেনস্টে উনি এই কথাটাও বলছেন যে আমরা বেকার ভাতা দিব না, আমরা কাজ দিব। আই রেসপেক্ট ইট। এই 2টা কথাই কত চমৎকার কথা, কত সুন্দর কথা। এই যে আমি একটা ভালো কাজকে ভালো বললাম, এখন হুদাই মাথা ভর্তি কিছু গোবর আলা লোক এসে আমারে রাজাকার বলবে। আমি চাই আপনারা বলেন, কারণ আপনাদের এই কথাতে প্রমাণ হয় যে আমি ঠিক কথা বলছি, পারফেক্ট কথা বলছি। একটা জিনিস কি জানেন, যে জিনিসটা ভালো সেটা না আসলে কোনো অ্যাঙ্গেল দিয়ে ওটাকে আপনি যতই ঢেকে রাখেন, ভালোটা ভালোই থাকবে। তো আমি এই দলটার ক্ষেত্রে দেখলাম, এর আরো অনেকগুলো কারণ আমি বাইর করছি, আমি এগুলো আপনাদের সাথে পরে শেয়ার করবো না, নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। যে এদের ভিতরে আমি যেটা দেখছি, যেহেতু এরা অনেক শিক্ষিত, অশিক্ষিত সংখ্যা কম, এরা ঠান্ডা মাথায় কাজ করে, এরা খুবই অর্গানাইজড, এদের মধ্যে হিংস্রতা নাই, এবং এরা মানব দরদি। এগুলো কিন্তু আমি একটু আবেগ থেকে বলতেছি না, আমি পার্সোনালি কিন্তু এদের সাথে ইনক্লুডেড না। আমি আমার বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে, আমার পর্যালোচনা দিয়ে আমি যেটা বুঝছি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এটা দেখার পর আসলে আমার ভালো লাগছে। আই হোপ বাংলাদেশে ভালো কিছু হবে, অ্যাটলিস্ট জনগণ বুঝবে যে কোনটা তাদের জন্য ভালো এবং তাদের কোন দিকটা পছন্দ করা, মানে চয়েস করা উচিত তাদের ভালো থাকার জন্য, ফিউচারের জন্য। আমার মনে হয়, আমি আশাবাদী। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। গতকালকে আমদালিব রহমান পার্থ ভাই বলল যে জামাত যদি ক্ষমতায় আসে তাদেরকে আগে নিশ্চিত করতে হবে 21শে ফেব্রুয়ারি, 1লা বৈশাখ, তারপরে 16ই ডিসেম্বর এগুলো পালন করতে পারবে কিনা মানুষ, এটা তাদের নিশ্চিত করতে হবে। ওটা জামাত নিশ্চিত করবে কেন, এটা নিশ্চিত করবে জনগণ। জনগণ যদি মনে করে যে জামাত 21শে ফেব্রুয়ারি বা 16ই ডিসেম্বর এগুলো পালন করতে দিবে না, জনগণ তাদের ভোট দিবে না। আপনারা জনগণকে কোশ্চেন করেন, আপনাদের মানে কতটা অধপতন হয়েছে। যারা ইসলামের পক্ষে এবং জাতীয়তাবাদের পক্ষের রাজনৈতিক দল, তারা এখন কনফিউজড হয়ে যাচ্ছেন আপনারা ক্ষমতায় যাবেন কি যাবেন না, মানে জামাত চলে যাবে, এটা আপনারা মোটামুটি ধরে নিয়েছেন। মানে খুবই লজ্জাজনক। জামাত তো আপনাদেরই আন্দোলনের সঙ্গী ছিল, জামাত ইসলামী মূল্যবোধ এবং জাতীয়তাবাদের পক্ষেই তো কাজ করছিল। তো আপনারা তাদেরকে যখন বিচ্ছিন্ন করে দিলেন বা আপনাদের সাথে তাদের সম্পর্কটা খারাপ হয়ে গেল, আপনারা ওই শাহবাগীদের চক্করে পড়লেন, এখন আপনারা কনফিউশনে পড়ে গেছেন যে জামাত ক্ষমতায় চলে আসবে। শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালাইছে না, আমরা বলি আসলে শেখ হাসিনা পালায় নাই, ভারত পালাইছে।
স্বাধীনতার 53 বছর পর ভারত বাংলাদেশ থেকে পালাইতে হয়েছে তাদের দাসীকে নিয়ে। ওই জায়গাতে বাংলাদেশের মানুষের সাথে ওই রাজাকার, মুক্তিযোদ্ধা, ওই রাষ্ট্রদ্রোহী কি জানি কয়ে, ওই যে স্বাধীনতা বিরোধী সব কাঠ খেলা ভাই লাভ নাই, বুঝছেন? শেখ হাসিনার সময়ও তো পয়লা বৈশাখ পালন হয়েছে। ভারতীয় আগ্রাসন বিস্তার করছে আমাদের সংস্কৃতিতে। কি করছেন আপনারা? কোনটা ছিঁড়ছিলেন আপনারা? গত 17 বছর কালচারাল ডেভেলপমেন্টে কি কাজ করছেন বা জাতীয়তাবাদের পক্ষে কি কাজ করছেন? খালি মানে বড় বড় নেতার চেহারা দেখলেই হয়ে গেল? মানে আপনাদের কনফিডেন্ট লেভেল কি? ধানের শেষ প্রতীক ছাড়া তো আপনি নিজেই তো পাস করতেন না। মানে ব্যাপারটা তো এইরকম, যত জ্ঞানী গুণী ব্যক্তি হন আপনারা। তো যাই হোক, বাংলাদেশের মানুষ ওই যে চাঁদাবাজ, দুর্নীতিবাজ, কালোবাজারি, ইসলাম বিরোধী এবং বাংলাদেশি জাতীয়তাবাদের বিরোধী যারা আছে এদেরকে মোটামুটি ভোট দিবে না, এটা কনফার্ম। এবং আমরাও ক্যাম্পিং করব এই চক্র যেন বাংলাদেশে কোনো সরকার গঠন করতে না পারে। আর সরকার গঠন তো নির্বাচনের পরে হবে। অনেকেই বলে নির্বাচনী তফসিল ঘোষণা দিবে, কালকে নির্বাচন তো হয়ে যাবে। ভাই, তফসিল ঘোষণার পরেও নির্বাচন হয় নাই, বহুত ইতিহাস আছে। আরেকটা জিনিস হচ্ছে, নির্বাচন সুস্থভাবে কন্ডাক্ট করার জন্য কোনো সিচুয়েশন আমরা আসলে দেখি না। অবৈধ 6000 অস্ত্র উদ্ধার করে নাই। তারপরে ধরেন নির্বাচন কমিশন সুস্থ নির্বাচনের জন্য কি কি রিস্ক ম্যানেজমেন্ট প্ল্যান করছে এটা জনগণকে ক্লিয়ার করে নাই। তারপরে যে ডিসিরা আছে বিভিন্ন জেলায়, এই ডিসিদের সাথে সেনাবাহিনী কিভাবে অ্যালাইন করে কাজ করবে নির্বাচনে, তাদের কাজ কি থাকবে এটা আমরা জানি না। তারপরে নির্বাচনে এই যে কালোবাজারি আওয়ামী পুনর্বাসনকারীরা নির্বাচন করতে পারবে না, এই ব্যাপারে কি কি ব্যবস্থা নিছে এটা আমরা দেখি নাই। তো সব মিলে হাসিনা পালানোর পর যারা বর্ডার দিয়ে আওয়ামী লীগ পার করে দিছে, যারা আওয়ামী পুনর্বাসন করছে, যারা যে সমস্ত কালোবাজারি আওয়ামী লীগের সময় হাজার হাজার কোটি টাকা দেশ থেকে লুটপাট করছে, তাদের সাথে মিটিং মিছিল করে, গোপন মিটিং করে তাদেরকে শেল্টার দিচ্ছে, এই সমস্ত নেতাদেরকে মানুষ এবার ভোট দিবে না। জালিমদেরকে মানুষ ভোট দিবে না। বিশ্বের রাজনীতি এখন ভাই রাজনীতিবিদদের হাতে নাই, এটা বিশ্ব মোড়ল যেমন ব্যবসায়ী সিন্ডিকেটের উপর নির্ভর করে। দ্যাট ইজ ফাইন। বাংলাদেশের ব্যবসায়ী সিন্ডিকেটকে বাংলাদেশের জন্য কাজ করতে হবে। টাকা পাচার করার জন্য তাদেরকে বাংলাদেশে ব্যবসা করতে দেওয়া হবে না। এবং তাদের যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলা সবগুলা সরকার লে আউট করে লিজ দিয়ে দিতে হবে, আর্মিকে দিতে হবে বা বিদেশি কোম্পানিকে দিতে হবে। এই চোরদের কোনোভাবে বাংলাদেশে আর অবস্থান করতে দেওয়া হবে না। বাংলাদেশে প্রার্থী একটা ম্যাটার, সংসদে আমরা চোরদেরকে আর পাঠাবো না, ঠিক আছে? প্রতীক মতিক এগুলার বেল নেই। ওই যে ধানের শীষ, নৌকা, দাড়ি পাল্লা বা আরো কি কি আছে, এগুলো আসলে পাবলিক অ্যাকসেপ্ট করবে না। ওই নেতাকেই মানুষ ভোট দিবে সেই এলাকাতে তার গ্রহণযোগ্যতা কি, পাবলিকের সাথে তার কানেকশন কি, সে চাঁদাবাজ কিনা, সে দুর্নীতিবাজ কিনা, সে আওয়ামী পুনর্বাসন করছে কিনা, অথবা সাধারণ আওয়ামী ভোটারদেরকে গত 1.5 বছরে অত্যাচার অবিচার করছে কিনা, এগুলো ম্যাটার। আমরা তো জানি আপনারা আসলে কারা আছেন বাংলাদেশে মাঠে। শহীদ জিয়া ইসলামী মূল্যবোধ ও স্বাধীনতার পক্ষে ছিল এবং জাতীয়তাবাদের পক্ষে ছিল। তার দলের নেতারা যখন ভারতকে প্রাধান্য দিয়ে বক্তৃতা দেয়, ওই সমস্ত নেতাদেরকে বয়কট করবে এবার নির্বাচনে মানুষ। নো ভারতীয় দালাল ইন ফিউচার ইলেকশন। ধন্যবাদ সবাইরে, ভালো থাকবেন।